শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে এই যে সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং পুনঃপ্রতিষ্ঠা ওই অধ্যায়টার কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওই অধ্যায়টা সম্পর্কে আমি গতকাল রাত্রে লাইভে আলোচনা করেছি। এখন আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেটা শুনবে এবং নিজেরা নিজেদের খাতায় আমি যা বলছি বা যা আলোচনা করছি সেটা নোট করবে। প্রথম যে কথা বলতেই হয় যে পণ্ডিত নেহরুর প্রয়াণ ঘটে 1962 সালে। তারপরে শাস্ত্রীজি অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী দেশের প্রধানমন্ত্রী হন। লাল বাহাদুর শাস্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে গিয়ে কোনো প্রত্যাহ্বানের তিনি সম্মুখীন হননি, কারণ নেহরুর উত্তরাধিকার হিসাবে শাস্ত্রীজিকেই সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয় এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হন। কিন্তু 2 বছরের মাথায় অর্থাৎ 1966 সালে শাস্ত্রীজিরও প্রয়াণ ঘটে। তখন কংগ্রেস একটা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল কংগ্রেসের উত্তরাধিকার সিলেক্ট বা মনোনীত করার ক্ষেত্রে, যে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে প্রধানমন্ত্রী। বরিষ্ঠ কিছু কংগ্রেস নেতা মুরারজি দেশাইয়ের পক্ষে ছিলেন এবং মুরারজি দেশাইয়ের নিজেরও খুব ইচ্ছা ছিল, কারণ তার আগে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীও ছিলেন, কংগ্রেসের সংগঠনেরও বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন এবং নেহরুর মন্ত্রিসভারও মন্ত্রী ছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সাংসদ মুরারজি দেশাইকে পছন্দ করেনি। তারা ইন্দিরা গান্ধীর পক্ষে ছিল এবং ইন্দিরা গান্ধীকে তারা প্রধানমন্ত্রী হিসাবে চেয়েছিল। যখন দ্বিমত ঘটে তখন শেষ পর্যন্ত গোপন ব্যালটে ভোটাধিকার দেওয়া হয় এবং মেজরিটি সাংসদ ইন্দিরা গান্ধীর পক্ষে ছিলেন, যার ফলে 1966 সালে দেশের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর 1 বছরের মাথায় অর্থাৎ 1966 সালে দেশে 4th সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, লোকসভা এবং প্রত্যেকটা রাজ্যের বিধানসভায়। ওই নির্বাচনে কংগ্রেস শোচনীয়ভাবে পরাজিত হয়। কোনো রকম ভাবে কংগ্রেস লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখায়, কিন্তু 7টা রাজ্যে তারা ক্ষমতা হারায়। আমাদের প্রশ্ন থাকবে যে রাজনৈতিক ভূমিকম্প একটা শব্দ, সেটা কেন ব্যবহার করা হয়েছিল বা এটা কি, বা 1966 সালের নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেটা আলোচনা করা। 1966 সালে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ওই নির্বাচনে দেখা যায় যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যায়, কারণ তারা অনুভব করতে পেরেছিল যে কংগ্রেসের মধ্যে অন্তর্কুণ্ডল রয়েছে। ইন্দিরা গান্ধী বনাম কংগ্রেসের সিনিয়র নেতারা, তাছাড়া রয়েছে ইন্দিরা গান্ধীর অনভিজ্ঞতা, তেমন বিজ্ঞ বা অভিজ্ঞ তিনি ছিলেন না। মাত্র 1 বছর কাল প্রধানমন্ত্রীর পদে থেকে তাকে শাসন কার্য পরিচালনা করতে হয়েছিল, তাই তার অনভিজ্ঞতাকেও তারা কাজে লাগিয়েছিল। তাছাড়া আরেকটা ছিল, যেটা এতদিন যতটা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচন হয়েছে, 3টা সাধারণ নির্বাচনে নেতৃত্ব দিয়েছিলেন পণ্ডিত নেহরু, কিন্তু নেহরু ছাড়া প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 4th সাধারণ নির্বাচন। বিরোধী দলগুলো সবাই সেটা বুঝতে পেরেছিল এবং তারা চেয়েছিল যে এই সময় কংগ্রেসকে একটা উচিত শিক্ষা দেওয়া। তারা সব বিরোধী দলগুলো একত্রিত হয়ে গিয়ে তারা সেই সময়ে সম্মিলিতভাবে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
যার ফলে কংগ্রেস 283টা আসন লোকসভায় পায় এবং 60টি রাজ্যে তারা ক্ষমতা হারায়। এই কারণে সেই সময়টাকে বা সেই নির্বাচনটাকে রাজনৈতিক ভূমিকম্প হিসাবে আখ্যা দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এবং সেটা সত্যিতেই প্রমাণিত হয়েছিল। কারণ এতদিন যে কংগ্রেস একদলীয়ভাবে শাসন করেছিল সেটা ভেঙে যায়, অর্থাৎ 60টি রাজ্যে, ভারতবর্ষের বিশাল 60টা রাজ্য, যেগুলোর মধ্যে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, পাঞ্জাব, রাজস্থান, এগুলোর মতো রাজ্যগুলোতে কংগ্রেস ক্ষমতা হারায়। তাই এই সময়টাকে বলা হয়েছিল রাজনৈতিক ভূমিকম্প। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে কেন রাজনৈতিক ভূমিকম্প বলা হয়েছে। 283টা আসন পেয়েছে কংগ্রেস, তা ঠিক, লোকসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, কিন্তু আগে যে 3টা নির্বাচন হয়েছে সেই 3টা নির্বাচনের তুলনায় সর্বনিম্ন আসনে নেমে আসে কংগ্রেস। অর্থাৎ যে কংগ্রেস এককভাবে এতদিন শাসন কার্য চালিয়েছিল সেই কংগ্রেসের এই অবস্থা হয়ে গিয়েছিল 1966 সালের নির্বাচনে। এবারে প্রশ্ন হবে, অকংগ্রেসবাদ কি? 1966 সালের 4র্থ সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলগুলো বুঝতে পেরেছিল যে ইন্দিরা গান্ধীর অনভিজ্ঞতা, কংগ্রেসের অন্তর্কুন্দল, কংগ্রেসকে দেশ থেকে তাড়ানো যাবে বা কংগ্রেস যে ক্ষমতায় আছে সেই ক্ষমতাটা থেকে তাদেরকে সরানো যাবে। তাই বিরোধী নেতা রাম মনোহর লোহিয়া সেটাকে নাম দিয়েছিলেন অকংগ্রেসবাদ। অর্থাৎ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তখন একত্রিত হয়ে গিয়েছিল তারা, এবং সবাই একত্রিত হয়ে কংগ্রেসের বিরুদ্ধে তখন তারা লড়াই করেছিল। সবাই মোটামুটিভাবে তারা অনেকটাই সফলতার মুখ দেখে, কারণ 60টা রাজ্যে কংগ্রেস ক্ষমতা হারানো সেটা কম বড় কথা নয়, কারণ সেই সময়ে প্রত্যেকটা রাজ্য কংগ্রেসের হাতে ছিল। তাই কংগ্রেস 60টা রাজ্যে ক্ষমতা হারিয়েছে, এটা অনেক বড় কথা ছিল সেই সময়ের জন্য। তাই বিরোধী নেতা রাম মনোহর লোহিয়া এটাকে অকংগ্রেসবাদ নাম দিয়েছিলেন। শেষ এই প্রশ্নটা। 3 নম্বর যে প্রশ্ন নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেটা হলো সম্মিলিত সরকার বা মোর্চা সরকারের আবির্ভাব বা উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ ভারতবর্ষে তোমরা যে সম্মিলিত সরকার দেখছো, বিজেপির নেতৃত্বে এনডিএ এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া, এই যে জোট, এই জোটের সূত্রপাত হয়েছিল 1966-তে। 1966-র আগে ভারতবর্ষে কোনোদিন সম্মিলিতভাবে কোনো সরকার গঠন করেনি বা নির্বাচন পরিচালনা করেনি। 1966-তেই প্রথম ভারতবর্ষে সম্মিলিতভাবে বিরোধীরা নির্বাচন অংশগ্রহণ করেছিল। কংগ্রেস ছাড়া অকংগ্রেসী সব দলগুলো তারা একত্রিত হয়েছিল। সম্মিলিত সরকার কি যদি সেটা তোমাদের বলি, যে কয়েকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে যদি সরকার গঠন করে তাহলে সেটাকে বলা হয়ে থাকে সম্মিলিত সরকার। এই সম্মিলিতের সিস্টেমটা নির্বাচনের পূর্বেও হয়ে থাকে, নির্বাচনের পরেও হয়ে থাকে। একটা হলো প্রাক নির্বাচনী মিত্রতা আর একটা নির্বাচন পরবর্তী মিত্রতা। প্রাক নির্বাচনী মিত্রতা যদি হয় তাহলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তারা আসন ভাগাভাগি করে নেয়, আর নির্বাচন পরবর্তী মিত্রতা যদি হয় তাহলে যে যেটা থেকে জিতে আসবে তারপরে তারা একত্রিত হয়ে সরকার গঠন করবে। ওই সম্মিলিত সরকারের সূত্রপাত হয়েছিল 1966 সালে, এবং তারা বুঝেছিল বিরোধী দলগুলো যে আমরা যদি একত্রিত হই তাহলে ইন্দিরা গান্ধীকে পরাস্ত করতে পারবো, কংগ্রেসকে পরাস্ত করতে পারবো, এবং সেই অনুযায়ী তারা একত্রিত হয়েছিল এবং একত্রিত হয়ে নির্বাচন পরিচালনা করে দেশের অর্ধেক রাজ্য তাদের দখলে নিয়ে আসতে পেরেছিল। এটা কম বড় কথা নয়, দেশের অর্ধেকের চাইতে বেশি রাজ্য তাদের দখলে তারা নিয়ে আসতে পেরেছিল। এই গেল সম্মিলিত সরকার বা মোর্চা সরকারের আবির্ভাব বা উৎপত্তি সম্পর্কে আলোচনা। এবারে আমি যেটা বলবো, কারণ সেই সময় যে রাজ্যগুলো কংগ্রেস হাতছাড়া হয়েছিল সেটা হলো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, কেরালা, পাঞ্জাব, রাজস্থান, এগুলোর মতো রাজ্যগুলো তারা কংগ্রেস হাতছাড়া হয়ে যায়।
এবারে যে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব সেটা হলো 1969 সালে কংগ্রেস দলে কেন বিভাজন এসেছিল, কংগ্রেস দলে কেন 1969 সালে বিভাজন হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানা ভালো যে 1966 সালে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও ইন্দিরা গান্ধী আবার কিন্তু দেশের প্রধানমন্ত্রী হন। কিন্তু 1969 সালে কংগ্রেসের মধ্যে বিভাজনটা রয়ে যায়, সেটা শেষ হয়নি সেই সময়ও। 1969 সালে সেই বিভাজনটা খুব বড় আকারে প্রকাশ পায়, কারণ সেই সময় রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনের মৃত্যুর পর দেশে আবার পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় কংগ্রেস দল পরিচালনা করত যারা, সেটা হলো কংগ্রেস সিন্ডিকেট, যারা কংগ্রেস দলকে পরিচালনা করত। এই সিন্ডিকেট বর্তমানের সিন্ডিকেটগুলো নয়, কয়লা সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, এগুলো কিছু নয়। এই সিন্ডিকেট হলো একটা গোষ্ঠী যারা কংগ্রেস দলকে পরিচালনা করত এবং সরকারকে পরামর্শ দিত। তাদের পরামর্শ মতো সরকার, অর্থাৎ ইন্দিরা গান্ধী সরকার পরিচালনা করতেন। সেই সিন্ডিকেট গোষ্ঠী 1969 সালে যখন জাকির হুসেনের মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, কংগ্রেস প্রার্থী করে লোকসভার স্পিকার সঞ্জীব রেড্ডিকে। ইন্দিরা গান্ধী তখন সেটার বাধা দিয়েছিলেন, কারণ সঞ্জীব রেড্ডি তার বিরোধী ছিলেন। প্রধানমন্ত্রী বাধা দিয়েছিলেন, কিন্তু সংগঠন মানেনি, তার কথা পাত্তা দেয়নি, তাই সঞ্জীব রেড্ডিকে তারা প্রার্থী করে। ইন্দিরা গান্ধী করলেন কি, তখন সঞ্জীব রেড্ডির বিরুদ্ধে একজন নির্দল প্রার্থী দাঁড় করালেন। তিনি হলেন বিবি গিরি, উপরাষ্ট্রপতি, তখনকার সময়ের উপরাষ্ট্রপতি বিবি গিরি। এবং প্রত্যেক সাংসদ, কংগ্রেস সাংসদ এবং কংগ্রেস বিধায়ক যারা ছিলেন, যারা ভোটার ছিলেন রাষ্ট্রপতি, তাদেরকে এক জায়গায় একত্র করে তিনি বললেন যে আপনারা বিবেক ভোট দেবেন, অর্থাৎ বিবি গিরিকে আপনারা ভোট দেবেন। তার যারা পক্ষের সাংসদ ছিলেন সবাইকে ডেকে তিনি সে কথা বললেন, বা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের কংগ্রেসি বিধায়ক যারা ছিলেন তাদেরকে ডেকে তিনি সেভাবে বললেন। সেই অনুযায়ী দেখা গেল নির্বাচন অনুষ্ঠিত হলো। কংগ্রেস সভাপতি ছিলেন এস নিজ লিঙ্গপ্পা। তিনি করলেন কি, হুইপ জারি করলেন যে যারা কংগ্রেস প্রার্থী সঞ্জীব রেড্ডির পক্ষে ভোট দেবে না, তাদের বিরুদ্ধে কংগ্রেস দল অ্যাকশন নেবে, মানে দলের অনুশাসন ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হুইপ হলো যদি কেউ দলের অনুশাসন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এস নিজ লিঙ্গপ্পা এরকম ফতোয়া জারি করার পরও দেখা গেল কংগ্রেসের অধিকাংশ সাংসদ এবং বিধায়করা ইন্দিরা গান্ধীর কথা মেনে তারা ভোট দিল বিবি গিরিকে, এবং বিবি গিরি দেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন। কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন সঞ্জীব রেড্ডি, তার পরাজয় ঘটল। এরপর কংগ্রেস সভাপতি এস নিজ লিঙ্গপ্পা তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দল থেকে বহিষ্কার করে দিলেন, দল থেকে একেবারে বহিষ্কার করে দিলেন। তাকে বহিষ্কার, অর্থাৎ এটাই হলো কংগ্রেসের মধ্যে বিভাজন। তাকে বহিষ্কার করে দেওয়ার পর তিনি নতুন একটা দল গঠন করলেন। সে দলের নাম হলো কংগ্রেস আর বা কংগ্রেস সংগঠন, কংগ্রেস আর বা কংগ্রেস তলবি। এবং যে দল এস নিজ লিঙ্গপ্পার নেতৃত্বে, অর্থাৎ যে অরিজিনাল কংগ্রেস ছিল, সেটা হলো কংগ্রেস সংগঠন বা কংগ্রেস ও। এইভাবে কংগ্রেসটা সেই সময়ে বিভাজন হয়ে গিয়েছিল। ইন্দিরা গান্ধীর একটা কংগ্রেস এবং অরিজিনাল একটা কংগ্রেস, দুটা ভাগে কংগ্রেস বিভক্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে 1971 সালের যখন পঞ্চম সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস 3/2 লোকসভায় আসন দখল করে পুনরায় সরকার গঠন করে, এবং অধিকাংশ, প্রায় সবগুলো রাজ্যেও, অধিকাংশ 2-4টা রাজ্য ছাড়া বাকি সবগুলো রাজ্যে তার দখলে নিয়ে আসে। এইভাবে কংগ্রেস দল সেই সময়ে বিভাজিত
হয়ে গিয়েছিল। আজকে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি 4টা প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের আলোচনা করলাম। কালকে আবার এই চ্যাপ্টারের অন্য প্রশ্নগুলোর বিষয়ে আলোচনা করব। তোমরা শুনবে, খাতার মধ্যে নোট করবে এবং তারপরে ভালোভাবে পড়বে যাতে পরীক্ষার সময় লিখতে পারো, কারণ এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষায় আসে। তোমরা কমন এগুলো পাবেই, পরীক্ষায় এগুলো আসবেই। তো ভালোভাবে পড়ো, বাড়িতে ভালো একটা রেজাল্ট করো। আজকেও আমি আবার 7:30 সময় এই আমার ইউটিউব চ্যানেলে গণতান্ত্রিক সংকট বলে একটা চ্যাপ্টার রয়েছে পলিটিক্যাল সায়েন্সের গ্রুপ বিতে, সেই চ্যাপ্টার নিয়ে লাইভে আসব। আশা করি তোমরা সেটা দেখবে, তোমাদের উপকারে আসবে। আজ এই পর্যন্ত। তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করো, এই কামনা করছি।